নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং রাজনীতি সম্পর্কিত আলোচনা হলেও আলোচনা কিন্তু রাজনৈতিক নয়, আলোচনা সম্পূর্ণ শিক্ষামূলক। বেশ কিছুদিন ধরেই আমরা ভোট সম্পর্কে প্রেডিকশন করছি। ভোটের রেজাল্ট অ্যাকচুয়ালি বিভিন্ন কেন্দ্রে কোন প্রার্থী জিততে পারেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করছি হোরারি জ্যোতিষের সাপেক্ষে। অনেকেরই পছন্দ হচ্ছে, অনেকের পছন্দ হচ্ছে না, জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নিন। এবং যারা জ্যোতিষ শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো ভীষণই কার্যকরী। যাই হোক, চলে আসবো আমরা আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। আলোচনার কেন্দ্রে আজকে শিবপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছেন রানা চ্যাটার্জি। রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে বিজেপির প্রার্থী, জগন্নাথ ভট্টাচার্য শিবপুর থেকেই ফরওয়ার্ড ব্লক থেকে তিনি দাঁড়িয়েছেন। এই তিনজনের মধ্যে কার জিতবার সম্ভাবনা বেশি সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। মূল নির্ণায়ক হোরারি কুণ্ডলী D60, এছাড়াও D9, D10 এগুলিতে আমরা দেখব, কিন্তু লগ্ন খুঁজে বার করব আমরা দ্রেক্ষান কুণ্ডলীর সাপেক্ষে। যাই হোক, চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে। তাহলে এখন আলোচনার সময় 8ই এপ্রিল 2026, 8টা 48 মিনিট 23 সেকেন্ড এবং প্লেস অফ ডিসকাশন এটা হলো কলকাতা। আমরা দেখতে পাচ্ছি মূল লগ্ন কুণ্ডলীতে বৃষ লগ্ন এবং রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণ, দশমভাবে রাহু এবং বুধের অবস্থান, রয়েছে পরিবর্তনের সম্ভাবনা। অন্যদিকে একাদশে রবি, শনি এবং মঙ্গলের কম্বিনেশন, শনি মঙ্গলের এই যোগ এটাও কিন্তু ইন্ডিকেট করে পরিবর্তন। সুতরাং এই কেন্দ্রে এখানে কিন্তু একটা পরিবর্তনের মৃদু সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমরা চলে আসব আমাদের মূল ডিসাইডিং ফ্যাক্টরগুলির ক্ষেত্রে। চলে আসব আমরা দ্রেক্ষান কুণ্ডলীতে। প্রথম লগ্ন মকর তৃণমূল প্রার্থীর জন্য প্রযোজ্য, দ্বিতীয় লগ্ন মীন বিজেপির প্রার্থীর জন্য প্রযোজ্য এবং তৃতীয় লগ্ন অর্থাৎ বৃষ এটা প্রযোজ্য হবে ফরওয়ার্ড ব্লক ক্যান্ডিডেটের ক্ষেত্রে। মকরের ক্ষেত্রে সপ্তমে শনি রয়েছে, একটু ধীরে চলো রীতির সম্ভাবনা, কিন্তু মীন রাশিতে মঙ্গলের অবস্থান এটা যথেষ্ট পজিটিভ এবং রুদ্রনীল বাবুর ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালোই যাবে। কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতার কারণ হলো দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান। এরপরে আমরা চলে আসব আমাদের ডিসাইডিং ফ্যাক্টর কুণ্ডলীগুলিতে। প্রথমেই আমরা চলে আসব নবাংশ কুণ্ডলীতে, যেখানে মকরে অবস্থান করে রয়েছে রাহু এবং 7th হাউসে কেতু। কিন্তু মকরের অধিপতি শনিদেব তিনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছেন। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মকরের রেসপেক্টে একাদশপতি মঙ্গল এবং শুক্র কম্বাইন করেছে অষ্টম ভাবে। ফলে এখানে অন্তর্ঘাত কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। অর্থনীতি, টাকা পয়সার কিছু খেলা সেটাও হতে পারে। আলটিমেটলি আমাদের তৃণমূল প্রার্থীর জন্য নবাংশ কুণ্ডলী কিন্তু বেশ নেগেটিভ। অন্যদিকে বিজেপি প্রার্থী তার ক্ষেত্রে অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় রয়েছে, বৃহস্পতি এবং চন্দ্র লগ্ন পঞ্চম যোগ হয়েছে, আর নবমপতি মঙ্গল তিনি ষষ্ঠে অবস্থান করে রয়েছেন। এটাও কিন্তু খুব একটা পজিটিভ ইভেন্ট হয়নি। কিন্তু এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রবি, শুক্র এবং শনির মধ্যে সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে বিজেপি প্রার্থী তার কিন্তু সম্ভাবনা কিছুটা বেড়েছে। অন্যদিকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী তার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভোট প্রাপ্তির সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। লড়াই তার দিক থেকেও আসবে। লক্ষ্য করুন মকরে কেতুর অবস্থান, ফলে অন্তর্ঘাতের সম্ভাবনা আবারও কিন্তু আসছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে রয়েছে। লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে থাকায় বিজেপির সম্ভাবনা কমেছে, সেটা অনেকটাই বেশি। তাই এই ক্ষেত্রেও তৃণমূলের নেগেটিভিটির কারণে বিজেপি প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা এটা তৈরি হয়েছে। আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে, দশাংশ কুণ্ডলীতে মকরের দ্বিতীয় রয়েছে বৃহস্পতি, কিন্তু মীনের দ্বিতীয় মঙ্গল এই ক্ষেত্রে বৃহস্পতিকে ডমিনেট করবে, কারণ মঙ্গল কিন্তু সক্ষেত্রেই। ফলে এই ক্ষেত্রে যে প্রচার বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এগুলো বিজেপি প্রার্থীর ক্ষেত্রে অনেকটাই বেশি। আমরা সকলেই জানি বুথ লেভেলে বিজেপির সংগঠন যথেষ্ট দুর্বল, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। এবং যেহেতু শুক্র সক্ষেত্রী হয়ে রয়েছে, মঙ্গল, শুক্র, শনি, কেতু এই প্রত্যেকে কিন্তু এরা ভীষণভাবে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এদিকে মঙ্গল এবং শুক্র এরা কিন্তু বিজেপি প্রার্থীকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু কেতুর ইম্প্যাক্ট সেটা তৃণমূল প্রার্থীর উপরে পড়েছে। ফলে দশাংশ কুণ্ডলীও কিন্তু আলটিমেটলি নেগেটিভ হলো তৃণমূল প্রার্থীর জন্য। এবার আমরা চলে আসব মেইন ডিসাইডিং ফ্যাক্টর অর্থাৎ D60 কুণ্ডলীতে। এবং D60 কুণ্ডলীতে এসে আমরা দেখতে পাচ্ছি মকরের ক্ষেত্রে একাদশে মঙ্গল, বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়ে দ্বিতীয় রয়েছে। ফলে এটা তার জন্য পজিটিভ। কিন্তু বিজেপি প্রার্থীর ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি মীন লগ্নের উপরে রাহু, শনি এবং রবির অবস্থান, সময়টা কিন্তু ভালো যাচ্ছে না।
ফলে রুদ্রনীল বাবুকে কিন্তু অনেক বেশি সচেতন হতে হবে যদি তিনি জিততে চান। D60 কুণ্ডলী আপনার জন্য টোটালি নেগেটিভ, ফলে আপনার জেতার সম্ভাবনা কিন্তু এই D60 কুণ্ডলীর রেসপেক্টে অনেকটাই কমলো। এবার যদি আমরা সর্বাষ্টক বর্গে দেখি আপনি কম পয়েন্ট পেয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু পাল্লা হালকা হচ্ছে। তাহলে এবার আমরা চলে আসবো সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে। মকর পেয়েছে 35, সেখানে মিন কিন্তু পেয়েছে 27, অন্যদিকে বৃষ রাশি পেয়েছে 29 পয়েন্ট। ফলে রানাবাবু তৃণমূল প্রার্থী, তার জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়লো। অন্যদিকে মিন লগ্ন রিপ্রেজেন্ট করছে রুদ্রনীল বাবুকে, বিজেপির প্রার্থী, তার ক্ষেত্রে জেতার সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা কমতে দেখতে পাওয়া গেল। ফলে আলটিমেটলি যদি আমরা এই পর্যন্ত বিচার করি, সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থীর তুলনায় সম্ভাবনা তৃণমূল প্রার্থীর কিন্তু বেশি হলো। তবে আমি অবশ্যই বলবো এই অবস্থান পরিবর্তিত হতে পারে প্রচুর পরিশ্রমের সাপেক্ষে। প্রপার প্রচার এটা কিন্তু ভীষণভাবে দরকার, আর যদি এই প্রচার সঠিকভাবে করা যায় সেই ক্ষেত্রে অগ্রগতি কিন্তু নিশ্চিত। এবার প্রশ্ন হলো কারা কোন দিক থেকে কতটা এগিয়ে রয়েছেন। প্রথমেই বলি, বয়স্ক যে সমস্ত মানুষ যাদের বয়স একটু বেশি, তাদের ক্ষেত্রে তৃণমূলকে সাপোর্ট করার সম্ভাবনা অনেকটাই বেশি। যারা একটু সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে বামপন্থী দল এবং তৃণমূল এদের ক্ষেত্রেই কিন্তু ভোটটাই ভাগ হবে। আবার যারা একটু মাঝবয়সী ভোটার, যাদের বয়স মোটামুটি 45 থেকে 55, 58 ইত্যাদির মধ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু তৃণমূলের প্রতি সাপোর্ট সেটা বেশি আসছে। যারা ইয়ং ভোটার, কম বয়সী ভোটার, বা যারা একটু তরুণ প্রজন্ম, যারা একদম নতুনও নয় পুরনোও নয়, যারা দু একবার ভোট দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু বিজেপির প্রতি সমর্থন অনেক অনেক বেশি। যারা ক্ষমতায় রয়েছেন, যাদের কিছু অথরিটি পাওয়ার রয়েছে, আবার যারা সরকারি চাকরি করেন, তাদের দিক থেকে কিন্তু তৃণমূল অনেকটাই পিছিয়ে রয়েছে, সেখানে বিজেপি তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মহিলা ভোট, তাদের ভোটটা বেশিরভাগটাই কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে, এবং যাদের এজ একটু বেশি কিন্তু অবিবাহিতা, তারা তৃণমূলকেই পছন্দ করবেন। যারা নতুন ভোটার, সদ্য যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাবো যে তৃণমূলের প্রতি তাদের একটা আসক্তি দেখতে পাওয়া যাবে। তাদের ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে। এই ভোটটি, অর্থাৎ যারা সদ্য ভোটার হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বিরাট বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুপক্ষকেই কিন্তু এদেরকে টানার জন্য টোটালি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে এরাই কিন্তু ভোটের ক্ষেত্রে অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। মহিলা এবং নতুন ভোটার, তারা এই ভোটের ক্ষেত্রে শিবপুরে ডিসাইডিং ফ্যাক্টর হবেন। তাদের ভোট যেদিকে পড়বে সেদিকেই কিন্তু জয়লাভের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত মায়েরা রয়েছেন, সেই সমস্ত মায়েদের ভোট এটা কিন্তু বিজেপির দিকে কিছুটা বেশি আসছে। এরাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এবং তৃণমূল কংগ্রেসকে অবশ্যই চেষ্টা করতে হবে জিততে হলে এই মানুষগুলোকে নিজেদের পক্ষে ভোটের দিকে এগিয়ে নিয়ে যেতে, অন্যথায় কিন্তু তারা অনেকটাই পিছিয়ে পড়বেন। সুতরাং যদি আমরা আলটিমেটলি দেখবার চেষ্টা করি, সেই ক্ষেত্রে তৃণমূল প্রার্থীর পাল্লা কিন্তু কিছুটা হলেও ভারী হয়ে রয়েছে। রুদ্রনীল বাবুকে জিতবার জন্য প্রচুর লড়াই করতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রতিকার স্বরূপ সূর্যদেবের আরাধনা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মা দক্ষিণাকালীর জন্য হবন, যজ্ঞ, পুজো পাঠ ইত্যাদিও করা উচিত। তৃণমূল প্রার্থী রানাবাবুকে মা বগলামুখীর আরাধনা করতে হবে, বগলামুখীর পুজো পাঠ, কবচ ধারণ ইত্যাদি করা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতির প্রতিকার করা উচিত। বামপন্থী প্রার্থী ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, আপনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সূর্যদেবের আরাধনা করতে হবে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই মা ভুবনেশ্বরীর আরাধনা, এটাও কিন্তু আপনাকে করতে হবে। তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আপনার উপস্থিতি এবং অ্যাক্টিভিটি এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 2026-এ পরিবর্তন না প্রত্যাবর্তন, এই বিষয়টিকে কার্যকর করবার ক্ষেত্রে এই সিদ্ধান্ত মানুষ নেবে, এই জায়গাটিকে বাস্তবায়িত করবার ক্ষেত্রে আপনার ভূমিকা থাকবে বিরাট বেশি। তাহলে আজকের ভিডিও আমরা আর দীর্ঘায়িত করব না। আমরা বুঝতে পারলাম কোন প্রার্থীর জিতবার সম্ভাবনা বেশি, কোন প্রার্থী কিভাবে পিছিয়ে পড়ছেন, কেন পিছিয়ে পড়বেন তিনি, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা করলাম। এবং যখন ভোটের ফলাফল আসবে তখন কিন্তু আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব যে কতটা সঠিক হলো আমাদের প্রেডিকশন। পার্সেন্টেজ হিসেবে যদি আমরা করি, এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার জিতবার সম্ভাবনা 53%, বিজেপি প্রার্থী তার জিতবার সম্ভাবনা 48%, এবং সিপিএম প্রার্থী তার জিতবার সম্ভাবনা 5%। প্রত্যেক সচেতন মানুষের কাছে
আমার অনুরোধ, ভোট দিন, সবাই নিজের ভোট দিন এবং খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে ভোট দিন। নিজের পছন্দের মানুষটিকে নির্বাচন করুন নিজের ভোটের মাধ্যমে। আর প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, মানুষকে স্বাধীনভাবে তাদের ভোট দিতে সাহায্য করুন আপনারা। মানুষ যেন সঠিকভাবে নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে দিন আপনারা। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর, সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। Bye.